শুরু কর, এই তো নোটিফিকেশন আরে গেছে। কেউ নেই, কি বলবো আমি? একদম শুরু থেকে শুরু কর। কোন শুরু থেকে শুরু করব? লাইক তোর কি বলার আছে একদম ফার্স্ট পার্টে, সেইটা থেকে লোক শুরু থাকলে কর। আমি কথা বলে বলতাম, এবার কি বলবো? হ্যাঁ তুই বল না, তোর কি হয়েছে? তোর ইন্ট্রো থোড়ি নিচ্ছি আমরা। অকওয়ার্ড লাগছে। অকওয়ার্ডের থেকে প্রথমে লেট মি আস্ক ইউ সাম কোয়েশ্চেন্স সিন্স ইউ হ্যাভ নাথিং টু সে। Why are you using Figma? I guess Figma is, in my opinion, better than other presentation options because I can just drag and drop to every slide or everything I want to do. Also, it does not have a specific aspect ratio I need to maintain, so I can just put in the images, write something, or just put something here and there. That's why. Why didn't you use a presentation? Yeah, presentation has a limited aspect ratio and a limited canvas size. So it is a free canvas and I can move around. Why do you need to move around? You can show Uh, a live demo from your yeah, computer I like can all also the. show a live demo, but moving around is much more intuitive, like because for a presentation I need to just click back button a couple of times, but here I just do it very naturally. Okay, continue. Okay. So I guess let's start with today we are going to start with the basics of React and why do we use React and stuff like that. So first of all, our goal is to understand why do we use React. So you You can switch to Bengali if you want. yeah, right. If you focus on the screen, you can see there is a bunch of JavaScript code. I guess বাংলায় all of বল, you. Okay. বাংলায় বল। আই আই গেস সবাই বুঝতে পারছো জাভাস্ক্রিপ্ট কোডটা কি করে। হুম আহ, তো বেসিক্যালি একটা বটন এলিমেন্ট আছে আমাদের এইচটিএমএল এ। আমরা হুম সেই হুম বটন এলিমেন্টটাকে সিলেক্ট করছি এবং তাতে একটা ইভেন্ট লিসনার লাগাচ্ছি। কি ইভেন্ট লিসনার লাগাচ্ছি? ক্লিক ইভেন্ট লিসনার। যখনই ক্লিক হুম। হচ্ছে আমরা এই অ্যানোনিমাস ফাংশনটাকে কল করছি এবং এই অ্যানোনিমাস ফাংশনটা কি করছে, আমাদের ডিভের মধ্যে একটা কোয়ারি সিলেক্টর লাগিয়ে ডিভটাকে সিলেক্ট করে ডিভের ডিসপ্লেটাকে নান করে দিচ্ছে। তার মানে যখনই আমি ওই ডিপটাতে ক্লিক করব, বটনটাতে ক্লিক করব, আমার ওই ডিপটা গায়েব হয়ে যাবে। এটা বেসিক্যালি ল্যামডা ফাংশনের মতনই কাজ করে তো। হ্যাঁ, বেসিক্যালি ল্যামডা ফাংশন মানে জাভাস্ক্রিপ্টে আমরা এগুলোকে অ্যানালাইজ ফাংশন বলি। আমরা হুম এখানে হুম নরমাল একটা ফাংশনও লিখতে পারতাম, কিন্তু এটা আমরা ইনলাইন লিখতে পারি এবং এটা খুবই হুম সোজা হয়, ওই হুম। জন্য আমরা এই নেমলেস ফাংশন অথবা এই নরমাল ফাংশনগুলো ইউজ করি। আমার একটা এরপর প্রশ্ন আছে, সেটা হচ্ছে তোর ক্লিকটা কি ফর অল দ্য টাইপস অফ ডিভাইসেস নাকি শুধু ডেস্কটপের জন্য? মাউস না থাকলে কি ট্যাব বা ওরকম কিছু লাগাতে হয়? না, আমরা যেহেতু বটন আছে এখানে, বটনে হুম ক্লিক মানে আমরা অলরেডি আমাদের ব্রাউজার, যে আমাদের মোবাইল ব্রাউজার থাকতে পারে অথবা হুম। আমাদের যে ট্যাবের যে ব্রাউজার থাকে সেগুলো অলরেডি ক্লিক হ্যান্ডেল করতে পারে কম্পিউটার মানে মাউসের জন্য, মাউস ইনপুটের জন্য এবং টাচ ইনপুটের জন্য। তো আমরা এখানে নর্মালি ক্লিক লিখতে পারি এবং এই কাজটা অটোমেটিক হয়ে যাবে, অটোমেটিক আমাদের ব্রাউজার হ্যান্ডেল করে নেবে, আমাদের এই নিয়ে ভাবতে হবে না। ওকে। তো এইটা দেখো, তোমরা এই কোডটা যে দেখতে হবে, এই কোডটা খুবই ভার্বোস এবং খুবই আনইনটুইটিভ, কারণ আমাদেরকে একটা বাটন সিলেক্ট করতে হবে, বাটনে ইভেন্ট লিসেনার লাগাতে হবে এবং প্রত্যেক কিছু হচ্ছে ইভেন্ট বেস। যদি আমরা করতে যাই যে যখনই পেজ হবে কিছু একটা রান হবে, সেটা করে তো আনইনটুইটিভ হয়ে যাবে এবং একটু অন্যরকম লাগবে। তো সেই জন্য আমরা রিঅ্যাক্ট ইউজ করি। তো একটা একটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কিনা রিঅ্যাক্টের বেসিক কম্পোনেন্ট মডেল। রিঅ্যাক্ট এই জিনিসটা বুঝতে হবে, যখন আমরা রিঅ্যাক্ট ইউজ করি, রিঅ্যাক্টের মোস্ট বেনিফিটটা কোথায় আছে? এর কম্পোনেন্ট মডেলে। এখানে যেমন একটা দেখতে পাচ্ছ বেসিক পেজ আছে, ঠিক আছে? বেসিক পেজে কি আছে? একটা সাইড বার আছে, এইদিকে মেন সেকশন আছে, মেন সেকশনের কিছু কার্ড আছে, কার্ড 1 কার্ড 2, বিভিন্ন গেমের নেম আছে, আর এখানে দুটো সিলেক্টর আছে। এবার দেখো কিছু কিছু জিনিস আছে বারবার ইউজ হচ্ছে, যেমন এই কার্ডটা আছে, কার্ডটা 4 বার ইউজ হচ্ছে বা 4-এরও বেশি বার ইউজ হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি না। তো এই যদি আমরা নর্মাল এইচটিএমএল এ করতাম, এই কার্ডটাকে আমাদের 4 বার কপি এন্ড পেস্ট করতে হতো এবং মধ্যে ডেটাগুলো চেঞ্জ করতে হতো। কিন্তু রিঅ্যাক্ট এমন করতে হয় না, আমাদেরকে শুধু একবার একটা কার্ডের কম্পোনেন্ট মানতে হবে
এবং কম্পোনেন্টের মধ্যে ডেটাগুলো হবে ডাইনামিক। আমরা যে প্রপস গুলো পাস করব অথবা যে ডেটা ফেচ করব সেই ডেটাটা ভিজিবল হবে। তো আমরা একটা কার্ডের কম্পোনেন্ট বানিয়ে এটাকে মাল্টিপল টাইমস 1000 টাইমস ইউজ করতে পারবো। এদিকেও দেখো আমরা সাইড বারে যেটা আছে, সাইড বারে বিভিন্ন জনরা আছে গেমের, অ্যাকশন, অ্যাডভেঞ্চার, আর্কেড। এটাও দেখো নর্মাল একটা লিস্ট আইটেমের মতো, একটা লিস্ট আইটেম যার মধ্যে একটা এখানে ছবি আছে আর তার টাইটেলটা আছে কি কি জনরা। তো এটাও মাল্টিপল ছোট ছোট কম্পোনেন্টস আমরা ডিভাইড করতে পারবো এবং কোডটাকে বেশি ভার্বস না করে শুধু একবার আমরা ইউজ করব আর সেটা বারবার আমাদের কম্পোনেন্ট মডেল দিয়ে হতে থাকবে। এই ডায়াগ্রামটা দেখলে আরো বুঝতে পারবে। দেখো আমাদের মেন যে অ্যাপটা আছে এটা পুরো মেন অ্যাপ এবং এর মধ্যে আছে ন্যাভ বার, এটা হলো ন্যাভিগেশন বার অথবা এই প্ল্যাটফর্ম আর অর্ডার বার। এটা অ্যাসাইড আছে, এটা হচ্ছে কিনা সাইড বার। সাইড বারে দেখো বিভিন্ন জনরা আছে এইগুলো। আর গেম গ্রিড যেটা আছে, গেম গ্রিড এটাকে পুরোটাকে বলতে পারি গেম গ্রিড। গেম গ্রিডের মধ্যে আছে ছোট ছোট গেম কার্ড, একটা দুটো অনেকগুলো গেম কার্ড আছে এবং গেম কার্ডের মধ্যে থেকে একটা ছোট বাটন আছে। তো আমরা নেস্টিংও করতে পারি কম্পোনেন্টসের। যেমন আমরা দেখলাম যে একটা আমরা গেম গ্রিড বানালাম, গেম গ্রিডের মধ্যে আমরা মানে জাভাস্ক্রিপ্টের সাহায্যে বা নর্মাল নেটিভ কোডের সাহায্যে অনেকগুলো কার্ড রেন্ডার করছি এবং এই কার্ডের মধ্যে আমরা লাইক বাটনটাকে একটা কম্পোনেন্ট বানিয়ে নিয়েছি। ধরো অনেকগুলো লাইক বাটন লাগবে বা অনেকগুলো ডিফারেন্ট টাইপস অফ বাটন লাগবে যাতে শুধু টেক্সটটা আলাদা। বারবার আমরা বাটনটাকে ইউজ না করে নেস্টিং এর ইউজ করে আমরা শুধু একটা বাটন বানাতে পারি, জেনারিক বাটন, এবং তার মধ্যে টেক্সটটাকে চেঞ্জ করতে পারি। এটা ছিল রিঅ্যাক্টের কম্পোনেন্ট মডেল। এরপর এইটুকু আমরা দেখলাম হোয়াট ইজ রিঅ্যাক্ট। এবার আমরা শিখবো ডেভেলপমেন্ট এনভায়রনমেন্টটা কি করে ক্রিয়েট করে। তো প্রথমেই চলো আমরা যাই এই জায়গাটায়, কোথায় গেল, হ্যাঁ। তো রিঅ্যাক্টের আমাদের ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট সেটআপ করতে গেলে প্রথমে ইনস্টল করতে হবে নোড.জেএস। আই গেস সবার কাছে নোড.জেএস ইনস্টল আছে, বাট তাও আমি বলে দিচ্ছি। নোড.জেএস ইনস্টল করতে গেলে যেতে হবে এই ওয়েবসাইটটাই। এখানে আমি টাইপ করে দেখাচ্ছি। দেখো https nodejs.org/en গেলে এরকম একটা পেজ পাবে। পেজে এখানে ডাউনলোড করবে এবং ইনস্টল করে নেবে, নোড.জেএস ইনস্টল হয়ে যাবে অটোমেটিক। সে তুমি লিনাক্সে থাকো অথবা যে কোনো অপারেটিং সিস্টেমে থাকবে। এরপর আসবে কিনা কিছু কিছু নোড.জেএস ছিল একদমই মানে বেসিক, এটা লাগবেই। এরপর কিছু কিছু জিনিস আছে যেটা না ইনস্টল করলে হবে কিন্তু হাইলি রেকমেন্ডেড। প্রথমটা হচ্ছে কিনা প্রিটিয়ার কোড ফরম্যাটার। এটা খুবই ইউজফুল। এটা কি করে, যখনই তুমি একটা কোড লিখছো, ধরো জাভাস্ক্রিপ্টে কোড লিখছো, তুমি যখনই সেভ করবে অটোমেটিক সেটাকে অটো ফরম্যাট করে দেবে। কিছু কিছু সময় হয় আমরা মাঝে মাঝে এক্সট্রা স্পেসেস দিয়ে ফেলি বা এক্সট্রা কিছু কিছু ফরম্যাটিং এ এরর থাকে, তো সেটা দেখতে খারাপ লাগে। এবং মাঝে মাঝে কিছু কিছু ল্যাঙ্গুয়েজ যেমন পাইথনে সেটাকে কম্পাইল এররও দিয়ে দেয়। তো সেটা যাতে না হয় সেটার জন্য আমরা এই কোড ফরম্যাটার ইউজ করি। এটা ভিএস কোডের একটা এক্সটেনশন, এটা ডাউনলোড করে নিতে পারো। এরপর আরেকটা গুরুত্বপূর্ণ সেটিং হচ্ছে কিনা পিটিআর এর। এটা পিটিআর ইনস্টল করার পর এর সেটিংসে যেতে হবে, তারপরে এই ফরম্যাট অন সেভ অপশনটা অন করে দিতে হবে। এতে কি হবে, যখনই তুমি কন্ট্রোল এস দাবাবে তো অটোমেটিক কোডটা ফরম্যাট হয়ে যাবে। তোমাকে এক্সটার্নালি আবার এটাকে নিজের থেকে টগল করতে হবে, এটা অটোমেটিক হয়ে যাবে। তারপরে আছে ব্যাবেল জাভাস্ক্রিপ্ট। এটা হচ্ছে কিনা সিনট্যাক্স হাইলাইটিং। দেখো আমি আমার স্ক্রিনটা শেয়ার করছি, তাহলে আরো ভালো বুঝতে পারবে। এরকম আমি একটা জাভাস্ক্রিপ্ট কোড খুলছি, এটা জাভাস্ক্রিপ্টের কোড। দেখো এখানে বিভিন্ন ফাংশন গুলো একরকম রঙে আছে, এখানে রিঅ্যাক্ট যে অবজেক্টটা সেটা আলাদা রকম রঙে আছে। তো এগুলো বলে সিনট্যাক্স হাইলাইটিং। এটা দেখতেও ভালো লাগে আর আমরা ডিফারেন্সিয়েটও করতে পারি কোনটা ভ্যারিয়েবল, কোনটা অবজেক্ট, আর কোনটা কি রকম কাজ করে। তো এটা কোনটা করে, এটার কাজ হয় আমাদের এই ব্যাবেল জাভাস্ক্রিপ্টটা দিয়ে। এটাও ভিএস কোডে ইনস্টল করতে পারো। ইনস্টল করতে গেলে তোমাদেরকে যেতে হবে এই এক্সটেনশনসে, এখানে সার্চ করতে হবে ব্যাবেল জাভাস্ক্রিপ্ট। এবং এখান থেকে ইনস্টল করে নেবে, খুবই ইজি। ইনস্টল বাটন আমার আছে, এখানে ইনস্টল বাটন থাকবে, ইনস্টল করে নেবে, অটোমেটিক হয়ে যাবে। এরপরে আরেকটা আছে এই রিঅ্যাক্ট নেটিভ স্নিপেটস। এটা কিভাবে কাজ করে দেখাচ্ছি, এটাও ইনস্টল করে নাও। এখানে সার্চ করবে রিঅ্যাক্ট স্নিপেটস, এখানে টিটিপিএস
এটা ফার্স্টেই আই গেস, না এটা আসছে না, এটা করবে। দেখো এই অথরটার ডিএস যাই না কি নাম, এই অথরটা ইনস্টল করে নিতে হবে। এটা কি করে আমি এখন দেখাচ্ছি। ধরো তোমার নর্মাল একটা জাভাস্ক্রিপ্ট প্রজেক্ট আছে, এখানে তুমি জাভাস্ক্রিপ্ট বা টাইপস্ক্রিপ্ট যে কোনো প্রজেক্ট থাকতে পারে। এখানে তুমি একটা ফাইল তৈরি করো, এক্সাম্পল .js। এখানে তুমি লেখো ফাংশন আরএফসি লেখো, সরি হয়ে গেল। হ্যাঁ, আরএফসি মানে কি, এটা স্নিপেটের কাজ করছে। যখন তুমি আরএফসি লিখবে, এটাতে ক্লিক করলে একটা বেসিক রিঅ্যাক্টের ফাংশনের একটা কম্পোনেন্ট যেটা থাকবে সেটার বেসিকটা ক্রিয়েট হয়ে যাবে। তো এখানে সেটা এইভাবে করতে পারি আমরা। তো স্নিপেটটা ইউজ করে নাও। এটা লিখতে তোমার মিনিমাম 5-7 সেকেন্ড টাইম লাগবে বা তারও বেশি লাগতে পারে। তো আরএফসি দাবালেই এই অটোমেটিক ক্রিয়েট হয়ে যাবে। তো এটা অনেক টাইম সেভার, এটাও করে নাও। তো আমরা এবার সবার আই গেস হয়ে গেছে। তো এরপরে আমরা এই স্টেপটা কাট আপ করতে পারি। ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট অলরেডি। এরপর আমরা যাব ক্রিয়েটিং আ রিঅ্যাক্ট অ্যাপ। একটা নর্মাল বেসিক একটা রিঅ্যাক্ট অ্যাপ বানাবো আমরা। তো কি করে বানাবো, আমরা অলরেডি নোড.জেএস ইনস্টল করেছি। এবার আমরা একটা টুলের ইউজ করবো যার নাম ভাইট। এটা হচ্ছে কিনা ভাইট একটা কি টুল, ভাইট একটা টেমপ্লেটিং টুল। রিঅ্যাক্টের যে বেসিক টেমপ্লেটটা দরকার, বেসিক ফোল্ডার স্ট্রাকচারটা, সেটা অটোমেটিক তৈরি করে দেবে এই ভাইট টুল। ভাইট টুল ছাড়াও আছে আমাদের ক্রিয়েট রিঅ্যাক্ট অ্যাপ, যেটা প্রায় সেম। ক্রিয়েট রিঅ্যাক্ট অ্যাপ, এরকম ক্রিয়েট রিঅ্যাক্ট অ্যাপও একটা মানে টেমপ্লেটিং টুল, যেটা তোমার একটা বেসিক টেমপ্লেট তৈরি করে দেয় রিঅ্যাক্ট অ্যাপের জন্য। কিন্তু এটা অনেক পুরনো এবং একটু অবসলিট। তো আই গেস আমি সবাইকে রেকমেন্ড করব ভাইটটা ইনস্টল করার জন্য এবং ইউজ করার জন্য। ক্রিয়েট রিঅ্যাক্ট অ্যাপ, ধরো তুমি কোনো একটা পেজ রিলোড করলে, এটা তোমার পুরো রিফ্রেশ করতে অনেকটা টাইম নেই, যেখানে ভাইট খুবই ইনস্ট্যান্টিনিয়াসলি প্রায় 1 মিলি সেকেন্ড বা 0 মিলি সেকেন্ডেও করে দেয় এটা। তো সবাইকে রেকমেন্ড করবো আমি ভাইট ইনস্টল করতে। এরপরে চলো ভাইট দিয়ে একটা বেসিক অ্যাপ বানাবো আমরা। আই গেস সব ভাইটটা ইনস্টলেশন করতে কোনো কিছু লাগবে না, তোমাকে শুধু একটা কমান্ড টাইপ করতে হবে, তো অটোমেটিক ইনস্টল হয়ে যাবে। এবার আমি দেখাচ্ছি কি করে করবে। যে কোনো একটা তোমার ফোল্ডার খোলো, বেসিক। আমার টেস্ট ফোল্ডার বানানো ছিল, টেস্ট ফোল্ডারটা খুলছি। বাইটটা প্রত্যেকবার ইনস্টল করতে হয় তো, যতবার করব? না না, এটা একবার ইনস্টল করে নিলে তোমার অটোমেটিক তোমার সিস্টেম ইনস্টল থাকবে npm প্যাকেজ ম্যানেজারের মধ্যে। ওকে। তো আমরা এই কমান্ডটা টাইপ করব, npm create ভাইট @latest। এবার চলো এটা করি, npm create ভাইট @latest। এটা দেখো এন্টার টিপলে কি হবে, এই দেখো নিড টু ইনস্টল দিস ফলোইং প্যাকেজেস। প্রথমবার ইনস্টল করলে তোমাকে এটা বলবে ক্রিয়েট ভাইটটা ইনস্টল করতে হবে তোমাকে। তুমি ওয়াই লিখবে এবং প্রসিড করবে। হ্যাঁ দেখো ক্রিয়েট ভাইটটা ইনস্টল হয়ে গেছে। এবার এটা তোমার সিস্টেমে গ্লোবাল ইনস্টল থাকবে, তোমাকে এটা নিয়ে আর কিছু করতে হবে না। এরপর কি যাচ্ছে, প্রজেক্ট নেম। যখনই তুমি একটা প্রজেক্ট বানাবে, তো একটা প্যাকেজ জেসন ক্রিয়েট হবে যার মধ্যে তোমার সব প্যাকেজগুলো লিস্টেড থাকবে। ওটা আরো পরে বলবো। তো সেই জন্য তোমাকে একটা নাম দিতে হবে প্রজেক্টের। আমি নাম দিয়ে দিচ্ছি রিঅ্যাক্ট লেসন, সব লোয়ার কেসে হতে হবে। এবার দেখো কোন ফ্রেমওয়ার্ক সিলেক্ট করবো, আমরা রিঅ্যাক্ট সিলেক্ট করবো। এছাড়াও আরো অনেক আছে, কিন্তু আমরা রিঅ্যাক্টটাই আজকে তো রিঅ্যাক্টই করবো, রিঅ্যাক্ট। এবার আমরা জাভাস্ক্রিপ্টে করবো। তো জাভাস্ক্রিপ্টে অ্যারো ডাউন করে জাভাস্ক্রিপ্টে ক্লিক করলাম। দেখো কি হচ্ছে, স্ক্যাফোল্ডিং প্রজেক্ট। তো প্রজেক্টটা স্ক্যাফোল্ড হয়ে গেছে আমাদের এই ডাইরেক্টরিতে। এবার আমরা কি করব, এই ডাইরেক্টরিতে ঢুকবো। সবাই এই সিডি কমান্ড দিয়ে সবাই ঢুকতে গেছে, সবাই জানো। তো সিডি রিঅ্যাক্ট লেসন করব, রিঅ্যাক্ট লেসনে ঢুকে গেছি। কি করব আমরা, npm ইনস্টল। তার আগে আমি ভিএস কোড এটাকে খুলে নিই, সুবিধা হবে বুঝতে। এই দেখো, এটা হচ্ছে কিনা রিঅ্যাক্টের বেসিক ফোল্ডার স্ট্রাকচার। তো প্রথমে তোমার প্রজেক্ট রুটে থাকবে একটা প্যাকেজ জেসন, যেটাতে দেখো তোমার প্রত্যেকটা ডিপেন্ডেন্সি থাকবে এইগুলো। এই এখন যেহেতু কিছু ইনস্টল নেই, তো রিঅ্যাক্ট আর রিঅ্যাক্ট ডম
এখানে রিয়াক্ট আর রিয়াক্ট ডমের পার্থক্যটা বলে রাখি। রিয়াক্ট হচ্ছে এখানে একটা স্ক্যাফোল্ডিং টুল বা একটা কম্পোনেন্ট টুল। এটা কি করে বেসিক্যালি, তুমি যে কোনো ডিজাইন ল্যাঙ্গুয়েজ বা যে কোনো কিছু তুমি যে জাভাস্ক্রিপ্টের যে কোনো কিছু তুমি ছোট ছোট কম্পোনেন্টসে ভাগ ভাগ করতে পারো এবং কম্পোনেন্টসকে রিইউজ করতে পারো। এই আইডিয়াটা হচ্ছে কিনা রিয়াক্টের বেসিক, এবং এটাই হচ্ছে কিনা রিয়াক্ট। এবার রিয়াক্ট ডমটা কি? রিয়াক্ট ডমটা হচ্ছে কিনা তোমার ওয়েব স্পেসিফিক। সবাই আই গেস ডকুমেন্ট অবজেক্ট মডেল জানো, যখন তুমি কোনো একটা এইচটিএমএল এ ফাইল লেখো সেটা ডকুমেন্ট অবজেক্ট মডেল একটা তৈরি হয়, এবং তোমার প্রত্যেকটা যেগুলো এইচটিএমএল ট্যাগ আছে তো প্রত্যেকটা সেই ডকুমেন্ট অবজেক্ট মডেলের মধ্যে থাকে। রিয়াক্ট ডমও সেটা, তুমি যে কম্পোনেন্টস গুলো বানাচ্ছ সেগুলো রিয়াক্টে বানাচ্ছ, এবং যখনই সেটা ওয়েবে রেন্ডার হচ্ছে সেটা রিয়াক্ট ডমের মাধ্যমে রেন্ডার হচ্ছে, এবং তোমার প্রত্যেকটা হেড ট্যাগ, প্রত্যেকটা এইচটিএমএল ট্যাগ, প্রত্যেকটা বডি ট্যাগ এই রিয়াক্ট ডমের মাধ্যমে তোমার যে ব্রাউজার ক্রোম হোক, সাফারি হোক অথবা মজিলা হোক তার মধ্যে রেন্ডার হচ্ছে। তো এটা হচ্ছে কিনা রিয়াক্ট আর রিয়াক্ট ডমের পার্থক্য। এরপর এছাড়াও দেখো ডেভ ডিপেন্ডেন্সিজ আছে কিছু কিছু, যেগুলো তুমি যখন ডেভেলপমেন্টটা করবে তখন সেগুলো কাজে লাগবে। এগুলো ইএসলিন। টিএসলিনটা হলো কেন তোমার টাইপ চেকিং বা সিনট্যাক্স চেকিং টুল। যখনই তুমি কিছু একটা জাভাস্ক্রিপ্ট কোড লিখছো, ধরো সেমিকলন ভুলে গেলে অথবা কিছু ভুলে গেলে বা বড় কোনো কিছু ভুল করলে, তখন এই ইএসলিন তোমাকে হেল্প করবে যে তোমার যে স্কুইগলি লাইনগুলো দেখতে, ওটা হচ্ছে কিনা ইএসলিনের ইএসলিন সেটা তোমাকে বলে যে এই লাইনে ভুল আছে, এটাকে ঠিক করো। এছাড়াও দেখো আরো কিছু আছে, ভাইট আমরা ইনস্টল করলাম ভাইট, বাকিগুলো সব ইএসলিনেরই সাব ডিপেন্ডেন্সিস, ওইগুলো তো জানতে হবে না। এছাড়াও দেখো আছে গিট ইগনোর। গিট ইগনোর সবাই জানো, এটা গিটের যে ফাইলগুলো ভার্সন কন্ট্রোলের না থাকার দরকার সেগুলো থাকবে। এটা তুমি মেনশন করলে যেগুলো, সেগুলো ভার্সন কন্ট্রোলের মানে লগ হবে। এটার এরপর মধ্যে আছে সোর্স। এপিআইস এন্ড স্টাফ কন্টেইন করবে, তাই তো? গিট ইগনোর ফাইলটার মধ্যে, কোনটা? গিট ইগনোর না না, ফাইলের মধ্যে এপিআই এটার এন্ড স্টাফ। মধ্যে না না, এপিআই না। ধরো তুমি যে নোড মডিউলস গুলো ইনস্টল করবে, ধরো npm i হুম। দেওয়ার পরে সব নোড মডিউল যেগুলো ডিপেন্ডেন্সিস না সেগুলো সব ইনস্টল হবে, কিন্তু সেগুলো কি হয় তোমার সিস্টেম টু সিস্টেম ওয়াইজ ভ্যারি করে, আর সেগুলো সাইজ অনেক বড় হয়। একটা নোড মডিউলের সাইজ, টোটাল নোড মডিউল ফোল্ডারের সাইজ ধরো 100 MB 150 MB হয়ে যায়, তো সেটা সার্ভারে ওকে। আপলোড করা খুবই কস্টলি। তো হুম সেইগুলো হুম আমরা কি করি, এখান থেকে আমরা হাটিয়ে দিই। যখনই সার্ভারে যাই তখন সার্ভারের প্রোডাকশন বিলটা তারপরে করি। এতে কি হয়, হুম হুম আমাদের বেশি স্পেস নষ্ট হয়। এরপরে আছে সোর্স ফোল্ডার। সোর্স ফোল্ডার এসআরসি মানে সোর্স, শর্ট ফর সোর্স। তো সোর্স ফোল্ডারের মধ্যে আমাদের প্রজেক্টের সব ফাইল থাকে। এটা একটা লিভিং কনভেনশন, এটা তুমি নাও করতে পারো, কিন্তু ভাইট যেহেতু করছো, ভাইটের মধ্যে ভাইট সবসময় যাবে সোর্স সোর্স ফোল্ডারে যাবে, এবং এই মেন ডট জেএসএক্স থেকে রেন্ডার করবে। খেয়াল রাখতে হবে যে এই ফোল্ডারটা স্ট্রাকচারে বানাতে হবে। তো এর মধ্যে দেখো মেন জেএসএক্স, যখনই সোর্স ফোল্ডারটা খুলবে মেন জেএসএক্স এ যা আছে সব রেন্ডার হবে। মেন জেএসএক্স এর মধ্যে দেখো অ্যাপটাও আছে, এটা অ্যাপ আর একটা ফাইল আছে। তো যখনই তুমি অ্যাপের মধ্যে যাবে দেখবে এই অ্যাপের মধ্যে যে এইগুলো আছে সব রেন্ডার হবে মেন জেএস এর মধ্যে। তো এটা এবার দেখো ক্যাসকেডিংটা বুঝতে পারলে। প্রথমে তোমার ইন্ডেক্স ডট এইচটিএমএল এ মানে যে রুট এলিমেন্ট আছে, রুট এলিমেন্ট, তারপরে তুমি এই মেন জেএসএক্স এর মধ্যে যে 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 কন্টেন্ট গুলো আছে সেগুলো, এবং তারপরে যেহেতু আমরা এর মধ্যে অ্যাপটা মেনশন করেছি, এরপরে আমরা অ্যাপে যাব। অ্যাপের মধ্যে যে যেগুলো থাকবে সেগুলো ওই মেন কম্পোনেন্টের মধ্যে থাকবে। তো ক্যাসকেডিং অফ কম্পোনেন্ট এখানে হচ্ছে। আর এছাড়া সিএসএস ফাইলগুলো আছে আর বেসিক বেসিক্যালি অ্যাসেট। রিকারশন ট্রি এর মতন রুট অব্দি হবে, ওখান থেকে করতে করতে আসবে। হ্যাঁ, রুট থেকে রেন্ডার করতে করতে আসবে। হুম হুম এরপর দেখো আমরা প্রজেক্টটাকে স্টার্ট করব। প্রথমে আমরা ওই ডিপেন্ডেন্সিস গুলো ইনস্টল করব, npm ইনস্টল লিখে। আমরা এই ফোল্ডারে যে ফোল্ডারে থাকবো, যখন npm ইনস্টল লিখবো, এই ফোল্ডারে প্যাকেজ জেসন যেটা আছে সেটা ইনস্টল হয়ে যাবে। প্যাকেজ জেসনের মধ্যে যা যাগুলো আছে দেখো, রিয়াক্ট, রিয়াক্ট ডম, লিন সবগুলো ইনস্টল হয়ে যাবে।
দেখো অ্যাডেড 263 প্যাকেজেস, এখানে কিন্তু এই কটা প্যাকেজ ছিল, কিন্তু প্রত্যেকটা প্যাকেজের সাব ডিপেন্ডেন্সি আছে যেগুলো এখানে আমরা দেখতে পারি না, তো সেইগুলো ইনস্টল হয়েছে। নোড মডিউলস এর মধ্যে গেলেই সব দেখতে পাবো কোন কোনগুলো ইনস্টল হয়েছে। এরপর আমরা কি করে স্টার্ট করব, npm run dev। npm run মানে কি হচ্ছে, যখনই আমরা লিখছি npm run মানে এর পরে যে স্ক্রিপ্টটা দেবো সেটাকে স্টার্ট করো। তো কোন স্ক্রিপ্টটা স্টার্ট করব, ডেভেলপমেন্ট স্ক্রিপ্টটা বা ডেভ স্ক্রিপ্টটা। এটা দেখো মেনশন থাকবে আমাদের প্যাকেজ জেসনে, প্যাকেজ জেসনে আসবো, দেখো ডেভ বলে একটা আছে, তো ভাইটটা স্টার্ট হবে যখনই আমরা npm run dev লিখবো, তো npm run ভাইট হবে। দেখো স্টার্ট করলাম এবং ভাইটের প্রজেক্টটা চলবে। কি হলো, এই দেখো লোকাল হোস্টে চলছে। আমরা নর্মাল যেমন HTML টা ওই লাইভ সার্ভার দিয়ে চালাই, এখানেও সেই রকম লোকাল হোস্টে আমাদের প্রজেক্টটা চলবে। এবং ব্রাউজার করলে দেখো আমরা বেসিক একটা রিয়েক্টেড জিনিস দেখতে পাবো। এখানে কি আছে, একটা হেডিং আছে, হেডিং এ লেখা আছে ভাইট প্লাস রিয়াক্ট। আমরা যেহেতু ভাইট প্লাস রিয়াক্ট ইউজ করছি, এটাতে বেসিক টেমপ্লেট। আর একটা কাউন্টার আছে, আমরা এতে যতবার ক্লিক করব সে কবার একটা কাউন্টটা ইনক্রিমেন্ট হতে থাকবে। নর্মালি আমরা কি করতাম, একটা বাটন লাগাতাম, বাটনে আমরা একটা অন ক্লিক ইভেন্ট হ্যান্ডলার লাগাতাম। ইভেন্ট হ্যান্ডলার যখনই ক্লিক হবে আমরা ওর মধ্যে এলিমেন্টটাকে সুইচ করতাম, কিন্তু এখানে দেখো এরকম না। আমরা যদি অ্যাপ জেএসএক্স এর কোডটায় যাই, দেখো এখানে একটা বাটন আছে, হয়ে গেল বাটনটা, হ্যাঁ এখানে দেখো বাটন আছে, বাটনটার নাম হচ্ছে ক্লাস নেমটা হচ্ছে কার্ড। এই বাটনটা যে কবার ক্লিক করব, এখানে দেখো যে কবার যখনই ক্লিক করব, এই অন ক্লিক ইভেন্ট হ্যান্ডলারটা একটা ফাংশন আছে সেট, এই সেট কাউন্টটাকে কল করছে, যেটা কি করছে কাউন্ট প্লাস 1 করছে, কাউন্টের ভ্যালুটাকে ইনক্রিমেন্ট করছে। এবং কাউন্টের ভ্যালুটা কি করব আমরা এখানে রেন্ডার করছি। দেখো নর্মালি আমরা যখন জাভা মানে HTML ইউজ করি, সেখানে কিন্তু ভ্যারিয়েবলটাকে প্রিন্ট করা সেরকম কোনো কনসেপ্ট নেই। আমাদেরকে ম্যানুয়ালি একটা নিজস্ব জাভাস্ক্রিপ্ট বানিয়ে আমাদেরকে নিজে থেকে ওর ইনার HTML তে ভ্যারিয়েবলটাকে পুট করতে হয়। কিন্তু এখানে আমরা JSX, যেহেতু এটা জাভাস্ক্রিপ্ট এক্সটেন্ডেড, আমরা নর্মাল HTML এর মতো সিনট্যাক্স লিখতে পারি জাভাস্ক্রিপ্টের সাথেই। তো আমরা জাভাস্ক্রিপ্টের ভ্যারিয়েবল ইউজ করতে পারি, আর আমরা নর্মাল HTML এর মতো সিনট্যাক্স ইউজ করতে পারি। তো এটা হচ্ছে কিনা আমাদের রিয়েক্টের একটা কামাল। এবার দেখো এখানে কি আছে, এই কাউন্ট একটা ভেরিয়েবল, এই দেখো কাউন্ট ভেরিয়েবল আমরা এখানে ডিফাইন করেছি কনস্ট দিয়ে, কিন্তু এটা দেখো একটু অন্যরকম দেখতে, এটা নর্মাল লেট বা কনস্টের মতো দেখতে না। কি জন্য, এখানে আমরা ইউজ করেছি ইউজ স্টেট হুক। এবার ইউজ স্টেট হুকটা কি, আমরা এই ইউজ স্টেট হুকের মধ্যে যে ভ্যালুটাই পাস করব সেই ভ্যালুটা আমরা পাবো, কিন্তু আমরা তার সাথে কি পাবো, একটা সেটার ফাংশন। এটা বলতে পারে আমাদের গেটার ভ্যারিয়েবল, এবং এটা একটা সেটার ফাংশন। যখনই আমরা এই সেট কাউন্টটা ইউজ করব এই কোডের পরে, যখনই আমরা ইউজ করতে পারি, অন ইভেন্টে ক্লিক ইউজ করতে পারি, অথবা পেজ লোডে করতে পারি, যখনই আমরা এটা কোনো সেট করব, এই পুরো যে কোনো জায়গায় এই কাউন্ট ভেরিয়েবলটা মেনশন থাকবে, ইনস্ট্যান্টলিয়াসলি সেটা চেঞ্জ হয়ে যাবে নতুন, মানে নতুন ভ্যালুটার সাথে, যে ভ্যালু দিয়ে আমরা চেঞ্জ করব। এখানে দেখো আমরা তাই করেছি। আমরা এখানে অন ক্লিক ইভেন্ট হ্যান্ডলারটা নিয়েছি, যখনই আমরা এতে ক্লিক করব এই সেট কাউন্টটা কল হবে, এবং সেট কাউন্টটা কি করবে, এর পুরোনো ভ্যালুটা নেবে। সেট কাউন্ট, এটা সেট কাউন্টটা কি পাই আমরা, একটা কলব্যাক ফাংশন, যেটাতে আমরা পুরোনো ভ্যালুটা পাই, এবং পুরোনো ভ্যালুটা কি করব, আমরা যেটা এখানে রিটার্ন করব সেটা তাই হবে, সেটার ভ্যালু সেট কাউন্ট হবে। এভাবে না করে আমরা বেসিক্যালি এভাবে, ওটা গ্লোবাল ভেরিয়েবলের মতন কাজ করে। হ্যাঁ এটা গ্লোবাল ভেরিয়েবলের মতো কাজ করে, কিন্তু পুরো পার্শিয়ালি গ্লোবাল। এটা এই ফাইলের মধ্যে গ্লোবাল, কিন্তু যদি আমরা অন্য ফাইলে পাস করতে চাই আমাদেরকে ফাংশনালি পাস করতে হবে, অথবা আরেকটা জিনিস আছে কনটেক্সট বলে, আমাদের কনটেক্সট ইউজ করে পাস করতে হবে। তো এটা ছিল সেটার ফাংশন, মানে ইউজ, Okay. আমাদের ইউজ স্টেট। এবার আমরা শিখবো ইউজ ইফেক্টটা, ইউজ ইফেক্ট কিভাবে কাজ করে। তো চলো একটা ইউজ ইফেক্ট লিখি। ইউজ ইফেক্ট একটা ফাংশন, এই ফাংশনের মধ্যে কি থাকে, একটা কলব্যাক ফাংশন থাকে। আমরা এই কলব্যাক ফাংশনটা লিখছি, একটা কলব্যাক ফাংশন থাকে আর একটা ডিপেন্ডেন্সি অ্যারে থাকে, যেটা অপশনাল। তো ইউজ ইফেক্ট ফাংশনটাকে কল করছি,
নর্মালি কি হবে, যখনই আমরা ইউজ ইফেক্ট ফাংশনের মধ্যে কল ফাংশনের যেটাই পাস করব, যখনই পেজটা লোড হবে তখনই সেটা কল হয়ে যাবে। ধরো আমরা কনসোল লগ লিখলাম, কনসোল ডট লগ হাই। এবার দেখ, যদি আমরা এর কনসোলে যাই, আমরা দেখতে পারবো হাই প্রিন্ট হয়ে গেছে। যতবার পেজটা লোড হবে ততবার হাই প্রিন্ট হবে, যতবার পেজটা লোড হবে ততবার হাই প্রিন্ট হবে। এটা কেন হবে? আমরা এরকম করেছি যে যখনই আমরা পেজটা করব, এই ইউজ ইফেক্টের মধ্যে কন্টেন্টটা লোড হবে। এবার এই এই অ্যারেটা কি? এই অ্যারেটাকে বলে ডিপেন্ডেন্সি অ্যারে। মানে এটা কি, যখনই আমরা এই ডিপেন্ডেন্সির অ্যারের মধ্যে আমরা ভ্যারিয়েবল ডালতে পারি একটা, এটা কি করবে, যখনই এই কাউন্টের ভ্যালুটা চেঞ্জ হবে তখন এই ইউজ ইফেক্টটা কল হবে। এবার দেখো, নর্মালি একবার কল হয়েছে, প্রথমবার কল হবে যেহেতু ইউজ ইফেক্টের মধ্যে আছে। এরপর কল করতে গেলে আমাকে কি করতে হবে, কাউন্টের ভ্যালুটা চেঞ্জ করতে হবে। এই দেখো, যে কবার ক্লিক করব সে কবার কাউন্টের ভ্যালু চেঞ্জ হবে। এটাতে কোনো চেঞ্জ আসলেই এটা কল হবে। তো এটা দেখো 6 হলো, 7 হলো, যতবার কল করব, যতবার এটাকে প্রেস করবো ততবার সেটা কল হবে, এবং তাই হচ্ছে। এটা ছিল বেসিক ইউজ ইফেক্ট আর ইউজ স্টেট। এইগুলো হচ্ছে কিনা রিয়াক্টের মোস্ট ইম্পর্টেন্ট দুটো, মানে রিয়াক্টের মোস্ট ইম্পর্টেন্ট দুটো কনসেপ্ট এবং মোস্ট ইম্পর্টেন্ট দুটো হুক। এছাড়াও আরো আছে যেগুলোকে বলে কনটেক্সট এপিআই, যাতে আমরা ভ্যারিয়েবল গুলো একটার থেকে আরেকটায় পাস করতে পারি। তো সেটা একটা অ্যাডভান্স জিনিস, সেটা পরে তোমরা শিখবে, কিন্তু এটা ছিল বেসিক্স। এরপরে চলো দেখি আর কি আছে। আমরা প্রজেক্ট স্ট্রাকচার শিখলাম, রিয়াক্ট কম্পোনেন্ট আর একটা বানানো শেখাবো এবার। চলো, তো চলো বেসিক একটা আমরা ডিপ বানাচ্ছি, যাতে আমরা একটা হেডিং দিলাম। এই হেডিংটার নাম দিলাম স্টুডেন্টস বা কিছু বলে স্টুডেন্টস। এরপর আমরা কি করব, এরপর ধরো আমরা অনেকগুলো স্টুডেন্টের নাম দিতে চাই, তো আমরা একটা লিস্ট নেবো, লিস্ট, এবং প্রথমে আমার নাম দিলাম, তারপরে আরো কিছু নাম দিলাম। ধরো এবার আমরা দেখতে পারবো এটা যেমন চাই সেরকম রেন্ডার হচ্ছে, লিস্টটা রেন্ডার হচ্ছে। কিন্তু ধরো এটা অনেক, মানে তুমি 1000বার এটাকে প্রিন্ট করতে চাও না। আমরা ধরো এখানে 1000টা নাম আছে, তখন আমাদের এটাকে 1000বার প্রিন্ট করতে হবে। কিন্তু এটার একটা বেটার সলিউশন আছে। আমরা কি করতে পারি, এই যে h1 ট্যাগটাকে আছে, এটাকে আমরা একটা সেপারেট কম্পোনেন্ট বানাতে পারি। কি করে? আমাদের একটা বেসিক ফাইল বানাতে হবে এখানে, সেটার নাম দিতে পারি স্টুডেন্ট নেম ডট জেএসএক্স। এরপর কি করতে পারি, একটা ফাংশনাল কম্পোনেন্ট বানাই বা নর্মাল কম্পোনেন্ট বানিয়ে কি লিখবো, রিয়াক্ট ফাংশনাল কম্পোনেন্ট বা আরএফসি লিখলেই নর্মাল একটা স্টুডেন্ট নেম বলে কম্পোনেন্ট তৈরি হয়ে যাবে। এরপর কি করব, এর থেকে আমরা একটা ভ্যালু নেব, ভ্যালু হবে কিনা নেম, এবং যখনই এটা রেন্ডার হবে আমরা এর নেমটাকে এখানে রেন্ডার করব। এটাকে আমরা লিস্ট বানিয়ে দিই একটা। এবার আমরা কি করতে পারি, এবার আমরা এটাকে ডাইরেক্টলি না করে আমরা এরকম করতে পারি যে স্টুডেন্ট নেম কম্পোনেন্টটা করলাম, এবং নেম অবজেক্টের মধ্যে যেগুলো নেম পাস করি, এর প্রপস বা প্যারামিটার বা প্রপস বলতে পারো। তো আমরা এখানে সেম যে নামে এটাকে পাস করব, সেই নামে এটাকে অ্যাক্সেস করতে পারি। এখানে যদি নেম নামে পাস করি, এটা থাকবে, এর অ্যালিস ভ্যালুটা আমরা এর মধ্যে পাস করতে পারবো নর্মাল ফাংশনের মতো, কিন্তু এটাকে একটু আলাদা বলে, আমরা রিয়াক্টে এটাকে প্রপস বলি। তো দেখো এখানে আমরা অ্যালিস দেখতে পারবো, দেখো নর্মাল অ্যালিস দেখতে পাচ্ছি। আর একটা আমি ক্লিক করব, যাতে লিখি স্টুডেন্টস। এবার দেখো অনেকগুলো অ্যালিস প্রিন্ট করতে গেলে নর্মালি এভাবে করতে পারি, কিন্তু আমরা আর একটা ভালো সলিউশন ইউজ করবো। আমরা একটা অ্যারে বানিয়ে নেবো, অ্যারে অ্যালিস, বব, চার্লি, আরো কিছু নাম নিয়ে নিই, ডেভিড। দেখো 4টে নাম নিয়ে এলাম, এবং এবার কি করতে চাই, আমরা 4টে নামের জন্য এই কম্পোনেন্টটাকে আমরা 4বার রেন্ডার করবো। এটা কি করে করাবো,
নর্মাল আমরা কি একটা অ্যারেতে লুপ করার জন্য কি ইউজ করি, ফর লুপ ইউজ করি, কিন্তু জাভাস্ক্রিপ্টে একটা ভালো মেথড আছে, ম্যাপ ফাংশন আছে জাভাস্ক্রিপ্টে। তো আমরা একটা নিয়ে নিই, এই দেখো একটা নিলাম, আনঅর্ডার লিস্ট নিলাম, আনঅর্ডার লিস্টের মধ্যে আমরা এই অ্যারেটাকে ম্যাপ করি। অ্যারে ম্যাপটা কি করে, অ্যারে ম্যাপটা হলো অ্যারের প্রত্যেকটা এলিমেন্ট দিয়ে যাই এবং প্রত্যেকটা এলিমেন্টের জন্য এই ব্র্যাকেটের মধ্যে যেটা আছে সেটাকে রিটার্ন করে। তো আমরা কি করছি, অ্যালিসের জন্য স্টুডেন্ট নেমটা দিয়ে স্টুডেন্টটাকে রেন্ডার করছি, ববের জন্য রেন্ডার করছি। তো আমরা 4 বার পর পর এটাকে রেন্ডার করছি। এবার দেখো এখানে দেখো স্টুডেন্টস, চার্লি, বব, ডেভিড যেগুলো আছে সেগুলো রেন্ডার হয়ে গেল। নর্মালি এটা করতে গেলে আমাদেরকে এটাকে 4 বার পে করতে হতো, কিন্তু এখানে দেখো কম লাইনের মধ্যে একটা এলিগেন্ট সলিউশন পেয়ে গেলাম আমরা। এখানে খুব সহজে আমরা বিভিন্ন নাম লিখতে পারি এবং এটা অটোমেটিক আপডেট হয়ে যাবে। তো এটা হচ্ছে না বেসিক কম্পোনেন্ট মডেল, এবং আমরা এখানে একটা বেসিক কম্পোনেন্ট বানালাম। এরপর এরপর একটু রিঅ্যাক্টের ইকোসিস্টেমের কথা বলি। তো সবাই হয়তো দেখে থাকবে যে সবাই নর্মাল জাভাস্ক্রিপ্ট অথবা এইচটিএমএল তো ইউজ করেছে, দেখে থাকবে ওখানে কোনো প্যাকেজ পাওয়া অথবা কোনো একটা ফাংশনালিটি পাওয়া খুবই কঠিন। কিন্তু রিঅ্যাক্টের ইকোসিস্টেমে যেহেতু প্রচুর লোক রিঅ্যাক্ট ইউজ করে এবং প্রচুর এতে ইনভেস্টমেন্ট হয়েছে এবং প্রচুর লোক নিজের কন্ট্রিবিউট করে, তো এতে প্যাকেজ পাওয়া অথবা কোনো জিনিস পাওয়া খুবই সোজা। ধরো তুমি একটা কোনো একটা জিনিস খুঁজছো, কোনো একটা ভালো দেখতে ফর্ম খুঁজছো, তুমি যে কোনো একটা কম্পোনেন্ট লাইব্রেরিতে যাও। আমি যেমন স্যাটসেন ইউজ করি, একটা ভালো কম্পোনেন্ট লাইব্রেরি। এতে যাও, এতে সার্চ করো ইনপুট বলে, ইনপুট বলে এ দেখো অটোমেটিক একটা সুন্দর দেখতে ইনপুট আছে, যাতে হভার স্টেট আছে, যাতে পুরো স্টেট আছে, সব আছে। এটা খুবই সহজে আমি পেয়ে গেলাম। কিন্তু এইচটিএমএল এ পেতে গেলে এইচটিএমএল এ তুমি সার্চ করো, এইচটিএমএল এ এত ভালো সলিউশন তুমি পাবে না। এছাড়াও এছাড়াও দেখো আর কোনো একটা প্যাকেজ সার্চ করি, রিঅ্যাক্ট পার্টিকেলস। রিঅ্যাক্ট পার্টিকেলসটা কি করে, খুব সুন্দর সুন্দর পার্টিকেল আমরা ইউজ করতে পারবো। এরকম পেছনে যে পার্টিকেল গুলো দেখতে পাচ্ছ, এটা হলো রিঅ্যাক্ট পার্টিকেল এর বেসিক। এরকম এটা খুবই সহজে আমি এক লাইনে কোডে এটা আমি নিতে পারবো আমার রিঅ্যাক্ট প্রজেক্টে। তো এই জন্য রিঅ্যাক্টের ইকোসিস্টেমটা খুবই ভালো। এতে খুব সুন্দর সুন্দর ইউআই বলো বা ডেভেলপারের জন্য কোনো সফটওয়্যার ডেভেলপমেন্ট কিট গুলো বলো, এসডিকেস গুলো বলো, খুব সহজে রিঅ্যাক্টের জন্য পেয়ে যাবে। যেটা তুমি অন্যান্য ইকোসিস্টেমে যেমন ভিউ জেএস হোক বা অন্যান্য গুলোতে হোক, অন্যান্য গুলোতে এত সহজে পাবে না। বিশেষ করে নর্মাল জাভাস্ক্রিপ্টে এটা করা মানে ওটাকে সঠিকভাবে ইউজ করা খুবই কঠিন, যেহেতু রিঅ্যাক্টে কিছু কিছু রুলস আছে অলরেডি ইন প্লেস। তো এটাকে ইউজ করাটাও সহজ হয় এবং ইউজ করা আমরা রাইট ওয়েতে ইউজ করতে পারি, যাতে কোনো ডেটা লিক না হয় এবং একটা সিকিউর অ্যাপ্লিকেশন তৈরি করতে পারি। এরপরে আমরা একটা লিস্ট রেন্ডার করেছি। এবার কন্ডিশনাল রেন্ডারিংটা একটু দেখি। ধরো আমরা যদি অ্যালিসের জন্য আমরা একটা স্পেশাল কিছু করতে চাই, ধরো অ্যালিস একটা স্পেশাল পার্সন, তো আমরা কি করতে পারি, স্টুডেন্ট কম্পোনেন্টের মধ্যে যাই, তো একটা কন্ডিশন লাগিয়ে দিই, ইফ নেম ইকুয়ালস অ্যালিস, তখন কি করব, হ্যাঁ আমরা এর নামটাকে রেড করে দেবো, নামটাকে রেডে রেন্ডার করবো শুধু অ্যালিসের জন্য। দেখো এবার যাই আমরা নিজেরটাই, দেখো এটাকে বলে কন্ডিশনাল রেন্ডারিং। যখনই কোনো একটা কন্ডিশন মিট হচ্ছে, এখানে যেমন নেম ইকুয়ালস অ্যালিস, তখনই আমি এটাকে রেন্ডার করছি। এটাকে বলে কন্ডিশনাল রেন্ডারিং এবং এটাও খুব অনেক জায়গায় কাজে লাগবে। ধরো তুমি কোনো একটা লিস্ট বানাচ্ছ, যাতে কোনো একটা লিস্টে ক্লিক করলে কোনো একটা সেকশন খুলবে, তো সেটাতে করতে পারবে। এটা কাউন্টলেস ইউজ আছে। এটাও একটা খুব কমন ডিজাইন প্যাটার্ন যেটা তুমি ইউজ করবে। এছাড়া কি আছে, হ্যান্ডলিং ইভেন্ট তো আমরা ইউজ করলাম, অন ক্লিক বাটন ইউজ করেছি এবং আরো আছে, আরো অনেক দেখো এখানে আছে। অন ক্লিক তো আমরা ইউজ করলাম, কোথায় গেল, ও অন ক্লিকটা এখানে নেই, এখানে আমরা ধরো লাগাই অন ক্লিক। অন ক্লিক আছে, অন ক্লিক ছাড়া দেখো কি আছে, অন হভার আছে, অন হভার নেই, অন টাচ মুভ ক্যাপচার আছে। ধরো এটা তোমার ইয়ের জন্য, এটা মোবাইলস এর জন্য। শুধু অন বলে সার্চ করো, দেখো অনেকগুলো ইভেন্ট পাই যাবে। অন অ্যানিমেশন স্টার্ট, অন অক্সিলারি ক্লিক,
অনেক ইভেন্ট আছে। এটা নরমালি তোমার HTML বা জাভাস্ক্রিপ্টে পাওয়া খুব কঠিন, কিন্তু এখানে যেহেতু তুমি যে টুল গুলো বলেছি, যে এক্সটেনশন গুলো বলেছি ইনস্টল করবে, তো সবগুলো মানে ফিঙ্গার টিপসে পেয়ে যাবে পুরো, এবং খুব সহজে এগুলোকে ইউজ করতে পারবে। এতে দেখো ডকুমেন্টেশনও থাকবে হালকা। এটা কি ধরনের এলিমেন্ট, এটাতে কোন ইনপুট নেয় এবং কোন আউটপুট নেয় সব দেখতে পারবে। এটা ক্লিক করলে দেখো রিয়াক্ট ইভেন্ট হ্যান্ডলার কি করে এটা কাজ করে সব বুঝতে পারবে। এছাড়া কি আছে, এটা ছিল একদম রিয়াক্টের বেসিক। আচ্ছা, আর কি আছে এছাড়া একটু বলে দিই ফ্রেমওয়ার্ক আর লাইব্রেরির পার্থক্যটা। রিয়াক্টকে অনেকে বলে ফ্রেমওয়ার্ক, কিন্তু রিয়াক্ট হলো বেসিক্যালি একটা লাইব্রেরি। কিন্তু রিয়াক্টকে যখন আমরা ভাইট এবং রিয়াক্ট ডম দিয়ে ইউজ করব, তখন রিয়াক্ট একটা ফ্রেমওয়ার্ক বলতে পারি। যেমন আমি অলরেডি বললাম, রিয়াক্ট একটা বেসিক কম্পোনেন্ট বেস লাইব্রেরি, যেটা দিয়ে তুমি বিভিন্ন জিনিসকে ছোট ছোট কম্পোনেন্টসে ভাগ করতে পারো এবং সেটাকে ইউজ করতে পারো। এটা তুমি মোবাইল অ্যাপস বানাতে পারো, এটা দিয়ে ডেস্কটপ অ্যাপ বানাতে পারো। কিন্তু যখন তুমি এটাকে রিয়াক্ট আর রিয়াক্ট ডম থেকে একসাথে ইউজ করবে এবং এর সাথে কিছু কিছু লাইব্রেরি অথবা ছোট কিছু কিছু জিনিস লাগাবে, যেমন ভাইট যখন ইউজ করবে, ভাইটকে তুমি একটা ফ্রেমওয়ার্ক বলতে পারো। কারণ ভাইট যখন ইউজ করছো, কিছু কিছু স্পেশাল রুল তোমাকে ফলো করতে হবে, কিছু স্পেশাল তোমাকে ফাইল ফোল্ডার স্ট্রাকচার ফলো করতে হবে। তো যখন ভাইট দিয়ে রিয়াক্ট ইউজ করবে, তখন রিয়াক্ট একটা ফ্রেমওয়ার্ক। কিন্তু যখন নর্মালি রিয়াক্টকে শুধু একদম কোড রিয়াক্ট ইউজ করবে, তো সেটা বেসিক্যালি একটা লাইব্রেরি। তো রিয়াক্ট দিয়ে আমরা ইউআই বানাতে পারি, রিয়াক্ট দিয়ে আমরা নর্মাল বেসিক রাউটিং করতে পারি। কিন্তু রাউটিংটা কিভাবে করা যায় দেখো, রিয়াক্ট রাউটার বলে একটা প্রজেক্ট আছে, রিয়াক্ট রাউটার। এটা হলো রিয়াক্ট রাউটার। দেখো, আমরা যখনই কোনো একটা সাব পেজ বানাতে যাই না, কন্ট্যাক্টস অথবা হোম, এই সাব পেজ গুলো নর্মাল রিয়াক্টে পসিবল না। কেন পসিবল না? নর্মালি রিয়াক্ট একটা সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন, কিন্তু আমাদের যখন এই বিভিন্ন সাব পেজ চাই এরকম, তখন আমরা রিয়াক্ট রাউটারকে ইউজ করব। ওখানে আমরা ডিফাইন করতে পারবো কোন পেজে কোন কম্পোনেন্ট রেন্ডার হবে। তো এটা হচ্ছে রিয়াক্ট রাউটারের বেসিক্স। এরপর আছে এইচটিটিপি কলসও আমরা দিয়ে করতে পারি। ধরো এটা করবো, যখনই পেজটা খুলবে, আমরা করতে চাই কোন একটা ডেটাবেস থেকে কিছু একটা ফেচ করতে চাই, তো আমি এখানে ফেচ টাইপ করব। ফেচের মধ্যে নরমাল গিটহাব এপিআই থেকে আমরা করতে পারবো, অথবা যে কোনো এপিআই থেকে এরকম ফেচ করে গেট রিকোয়েস্ট করতে পারি, পোস্ট টু গেট পাঠাতে পারি, বটন থেকে আমরা ফেচ করতে পারি। এইচটিটিপি ইউজ করে রিঅ্যাক্টটা খুব ইজি, যেহেতু আমরা ব্রাউজারের ফেচ মডিউলটা পাচ্ছি, অথবা অথবা অ্যাক্সিওস ইউজ করতে পারি, আরো অনেক কিছু আমরা ইউজ করতে পারি। এছাড়া অ্যাপ স্টেট, হ্যাঁ স্টেটটা তো তোমাদের বলছিলাম। ইউ স্টেটের মধ্যে একটা ফাইলের মধ্যে আমরা স্টেট গুলোকে ম্যানেজ করতে পারি, স্টেট গুলোকে আমরা পাসও করতে পারি এই সাব চাইল্ডের মধ্যে। এখানে আমরা যদি কাউন্ট লিখি, কাউন্ট ভ্যারিয়েবলটাকে যদি আমরা পাস করি, এই কাউন্টের কাউন্ট প্যারামিটারের মধ্যে আমি কাউন্ট ভ্যারিয়েবলটা পাস করছি। এবার আমরা এটাকে এখানে অ্যাক্সেস করতে পারবো। তো দেখো, প্রত্যেকটা নাম্বার পাশে বা 0 আসার কথা, 17 যেহেতু অলরেডি ক্লিক হয়েছে, রিফ্রেশ করলে 0 আসবে। তো আমরা স্টেট গুলোকে এইভাবে চিলড্রেনের মধ্যে পাস করতে পারি এই প্রপস এর সাহায্যে। এবার আছে ফ্রেশন অ্যানিমেশন, এগুলো বেসিক, সেগুলো আলাদা বিষয়। তো আই গেস বেসিক রিয়াক্টটা সবাই বুঝে গেছে। বেসিক কিভাবে রিয়াক্টের প্রজেক্ট একটা বানাবো, কিভাবে ছোট ছোট কম্পোনেন্ট বানাবো, কিভাবে আমরা কন্ডিশনাল রেন্ডারিং করব, এবং অ্যারে ম্যাপ করে একটা লিস্ট আইটেম বানাবো, অথবা যেটা বারবার করতে হয় সেটাকে কিভাবে ধরো 5টা এলিমেন্ট লাগবে, 5টা এলিমেন্টকে আমরা 5বার একই কোড কপি না করে আমরা একটা অ্যারে বানিয়ে নিলাম এবং অ্যারেটাকে রেন্ডার করলাম 5বার। তো এই ছোট ছোট জিনিস আই গেস সবাই বুঝতে পেরেছো। এটাই পুরো রিয়াক্টের বেসিক্স।
এছাড়াও কিছু কিছু জিনিস আছে যেগুলো জানতে হবে, যেমন কনটেক্সট এপিআই কি। কনটেক্সট এপিআই বেসিক্যালি হচ্ছে কিনা একটা মানে পুরো তোমার প্রজেক্টের মধ্যে সাব পেজ হোক বা যেখানে হোক, পুরো তোমার ওয়েবসাইটের মধ্যে একটা স্টেট থাকবে যেখানে তুমি এরকম ভেরিয়েবল রাখতে পারবে। তো এখানে যেমন এটা অ্যাপ মানে অ্যাপের মধ্যে সীমাবদ্ধ, অ্যাপের মধ্যে পুরো শুধু অ্যাপের মধ্যে তুমি কাউন্টটাকে ইউজ করতে পারবে, কিন্তু যখনই তুমি কনটেক্সট এপিআই কে ইউজ করবে সেটাকে তুমি এই কাউন্ট ভেরিয়েবলটাকে পুরো প্রজেক্টের মধ্যে ইউজ করতে পারবে। এছাড়া এটাই পুরো রিঅ্যাক্টের বেসিক্স, আই গেস সবাই বুঝতে পেরেছো। যদি তোমরা পারো একটা এক্সারসাইজ করতে পারো, একটা বাটন কম্পোনেন্ট বানাবে যেটাকে বারবার বিভিন্ন নাম দিয়ে রেন্ডার করাবে। ধরো একটা বাটন কালার রেড হবে, একটা বাটনের কালার গ্রিন হবে, তো সেগুলোকে আমি পাস করতে পারবো প্রপসের সাহায্যে এবং সেটাকে কন্ডিশনালি রেন্ডার করবে। এইটা তোমাদের মানে একটা এক্সারসাইজ দিলাম, যদি পারো এটা করবে, শিখতে পারবে এটা দিয়ে। ডান ডান ভাই। হ্যালো 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 হ্যালো। হ্যাঁ শুনতে পাচ্ছি। আর ডান আর হচ্ছে না, রেকর্ড অফ করো। ইয়ে